দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জেরিন। হাসিনার ভারতে পালানোর পরিকল্পনা ছিল আগেই, মিলল চমকপ্রদ প্রমাণ। অনলাইন গেমে আসক্ত সন্তান, কি করবেন অভিভাবকরা? শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘন্টা যা হয়েছিল। অভিযানে ম্যাজিস্ট্রেটকে গালিগালাজ বিএনপি নেতার, কি ঘটেছিল? রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি সদস্য, ভোগান্তিতে এলাকাবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সবসময় আমরা শুনে এসেছি ৫ আগস্ট হঠাৎ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, তাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা ছিল ওই দিন বিমান বাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার সাথীরা কুর্মিটোলা বিমান ঘাঁটিতে যায়, যেখানে আগে থেকে অপেক্ষা করছিল একটি উড়োজাহাজ। শেখ হাসিনার পরিবার খুবই কম সময়ে এতগুলো ব্যাগ গুছিয়ে কোনো ধরনের কাস্টমস, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স নাম্বার ছাড়াই রাষ্ট্রীয় উড়োজাহাজে করে কিভাবে ভারতে গেল, কোনো পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া, তা খুঁজতেই বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য। স্টার নিউজ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, শেখ হাসিনাকে বহনকারী বিমান ট্যাক্সি ক্লিয়ারেন্স থেকে টেক অফ বা উড্ডয়নের অনুমতি পেতে মাত্র ২ মিনিট সময় নেয়। শেখ হাসিনাকে উড়িয়ে নেয় বিমান বাহিনীর স্পেশাল ফ্লাইং ইউনিট, যদিও এই ফ্লাইটের নাম দেওয়া হয় প্রশিক্ষণ বিমান। এরপরেই ঘটে অদ্ভুত ঘটনা। শেখ হাসিনাকে বহনকারী বিমান আকাশে উঠেই কিছুক্ষণ পরে যোগাযোগ রক্ষাকারী ডিভাইস ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়, যাতে তাকে কেউ ট্র্যাক করতে না পারে। সেই ট্রান্সপন্ডার অন হয় ভারতের সীমান্তে গিয়ে, যা একটি রাষ্ট্রীয় উড়োজাহাজের ক্ষেত্রে একেবারেই অসম্ভব ঘটনা হবার কথা। স্টার নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। সব ঘটনা পরিষ্কার হয়ে যায় যখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও ক্লিপ বিশ্লেষণ করা হয়। অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি কিন্তু ঠিক করছিলাম আজকে যাব রাষ্ট্রপতির কাছে, সব লিখে ঠিক করছিলাম, এভাবে মানুষ মেরে থাকার কোনো মানে হয় না। আর্মি চিফকে বলছি, সে ২৪ ঘন্টা সময় নিয়েছে। আর্মি চিফ চেষ্টা করুক কিছু করতে। পদত্যাগ করে দেশ ছাড়ার ইঙ্গিত দেন তিনি। আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি, সব লিখে থেকে সব রেডি করছি। এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মানা হয় না। ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি ৩ বাহিনীর প্রধান যাকে যা করে করুক, কারণ এইভাবে আর সম্ভব না। এটা এখন বললো না, বাইরে বললে আবার আরো এরকমভাবে একটা ঝামেলা করে বেশি। তার মানে ৫ আগস্ট হঠাৎ করে দেশ ছাড়েননি শেখ হাসিনা, পরিকল্পনা করে প্রস্তুতি নিয়েই তিনি দেশ ছাড়েন। স্টার নিউজের প্রতিবেদনের সূত্র মতে, তথ্য প্রযুক্তিবিদ ও অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানান, ৩ তারিখ থেকেই বেশ কিছু নম্বর থেকে ভারতে কমিউনিকেশন শুরু হয়। সেই নম্বরগুলো মূলত শেখ হাসিনার নম্বর না, কিন্তু ভারতের সঙ্গে খুব ঘন ঘন যোগাযোগ হয়েছে। কোন সুনির্দিষ্ট নম্বরে সেটাও শনাক্ত করা হয়েছে, কিন্তু সেই কথোপকথন রহস্যজনকভাবে অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়নি। এছাড়া ৫ আগস্ট ভোর ৫টা থেকে শেখ হাসিনা তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ব্যবসায়ী নেতা সালমান এফ রহমান সহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন। এসব তথ্য প্রমাণ করে হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ছিল পূর্ব পরিকল্পিত। একসময় বিকেল মানেই ছিল মাঠে ছুটে বেড়ানো। এখন অনেক কিশোর ও তরুণদের কাছে সেই জায়গা দখল করে নিয়েছে একটি স্মার্টফোন আর অনলাইন গেম। শুরুটা হয় খুব সাধারণভাবে, কিন্তু ধীরে ধীরে সেই খেলাই হয়ে উঠতে পারে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একসময় বন্ধু, পরিবার আর পড়াশোনার চেয়ে ভার্চুয়াল জগতই বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এরপরই বদলাতে শুরু করে আচরণ। রাত জেগে গেম খেলা, সকালে ক্লান্ত থাকা, পড়াশোনায় অমনোযোগী, পরিবারের অন্যদের সঙ্গে কম কথা বলা, সামান্য বিষয়ে রেগে যাওয়ার মতো ঘটনা ঘটতে থাকে প্রায়ই। অনেক অভিভাবক এসব পরিবর্তন দেখলেও বুঝতে পারেন না কখন এটি সাধারণ অভ্যাস থেকে আসক্তিতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে একসময় ব্লু হোয়েল ও মোমো চ্যালেঞ্জের মতো অনলাইন ট্রেন্ড শিশুদের নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ তৈরি করেছিল, যদিও এসব ঘটনার অনেক তথ্য নিয়েই বিতর্ক রয়েছে।
অন্যদিকে পাবজি, ফ্রি ফায়ার কিংবা রোবলক্সের মতো জনপ্রিয় গেমগুলো নিজে বিপজ্জনক নয়, তবে দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণহীনভাবে গেম খেললে ঘুমের সমস্যা, মানসিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতা এবং পড়াশোনায় পিছিয়ে পড়ার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ সমস্যার মূল কারণ গেম নয়, বরং অতিরিক্ত নির্ভরতা। অনেকেই প্রথমেই সন্তানের ফোন কেড়ে নেন বা ইন্টারনেট বন্ধ করে দেন, কিন্তু এতে অনেক সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সন্তান আরও রাগী হয়ে যেতে পারে, পরিবার থেকে দূরে সরে যেতে পারে, এমনকি নিজের অনুভূতিগুলিও লুকিয়ে ফেলতে পারে। এসব না করে সন্তানের পাশে বসুন, কথা বলুন, জানার চেষ্টা করুন গেমসের জগৎ তাকে এতটা আকর্ষণ করেছে কেন। অনেক সময় এর পেছনে থাকে একাকিত্ব, মানসিক চাপ, বন্ধুদের প্রভাব কিংবা বাস্তব জীবনে আনন্দের অভাব। ধীরে ধীরে একটি ভারসাম্যপূর্ণ রুটিন তৈরি করুন, যেখানে গেম খেলার নির্দিষ্ট সময় থাকবে, পাশাপাশি খেলাধুলা, বই পড়া, ছবি আঁকা, সাইকেল চালানো কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও থাকবে। কারণ বাস্তব জীবনের আনন্দ যত বাড়বে, ভার্চুয়াল জগতের উপর নির্ভরতাও ততই কমবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। কোথায় বাংলা চার? কোটা সংস্কারের দাবিতে 2024 সালে যে আন্দোলনে শুরু হয়েছিল, সে আন্দোলন যে এক দফার সরকার পতনের আন্দোলনে রূপ নেবে সেটি 2 আগস্ট পর্যন্ত অনেকেই হয়তো চিন্তা করেননি। মূলত 2 আগস্ট নাহিদ ইসলাম সহ আন্দোলনকারীদের 6 জন সমন্বয়ক এক বিবৃতিতে জানান যে তাদেরকে ঢাকার ডিবির কার্যালয়ে চাপ প্রয়োগ করে আগের কর্মসূচি প্রত্যাহারের ভিডিও রেকর্ড করা হয়েছিল। ওই দিনই আন্দোলনকারীরা 3রা আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল ও 4ঠা আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়। তারপরের 72 ঘণ্টাই বদলে দিয়েছে বাংলাদেশের ইতিহাস। 3 আগস্ট শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সমাবেশের ডাক দেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং সেই সমাবেশ থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়। ওই দিন আন্দোলনকারীরা সরকারের পতনের দাবি তুলে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে, যার প্রথম তারিখ ছিল 6 আগস্ট। তারা জাতীয় সরকার গঠনের দাবিও জানায়। পরদিন থেকে ট্যাক্স, বিল ও সরকারি নির্দেশনা অমান্য করে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়। পাল্টা কর্মসূচি হিসেবে সারা দেশে জমায়েতের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। সেদিন গণভবনে একটি অনুষ্ঠানের পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন শেখ হাসিনা। এদিন গণভবনে নিরাপত্তা শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ঢাকায় সেনা সদরে বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আইএসপিআর থেকে দেয়া বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। সর্বাত্মক অসহযোগের প্রথম দিনই বাংলাদেশের পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত 100 জনের প্রাণহানি ঘটে। সরকারি নির্দেশে মোবাইলে 4G নেটওয়ার্ক বন্ধ করে দেয় অপারেটরগুলো। দেশের সশস্ত্র বাহিনীকে সাধারণ ছাত্র জনতার মুখোমুখি না করার আহ্বান জানান সাবেক সেনাপ্রধান ও সেনা কর্মকর্তারা। কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে জঙ্গি হামলার সতর্কতা জানিয়ে এই দিন বিবৃতি দেয় সরকার। বিকেল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ জারি এবং মোবাইল, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়া হয়। পূর্ব নির্ধারিত 6 আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে এনে 5 আগস্ট পালনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়। এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বকশীবাজার, রামপুরা, বনশ্রী এবং বসুন্ধরা সহ ঢাকার কয়েকটি পয়েন্টে সংঘর্ষের খবর পাওয়া যেতে থাকে। ঢাকার আশপাশ থেকে লাখ লাখ মানুষ কারফিউ ও ব্যারিকেড ভেঙে কেন্দ্রীয় ঢাকার দিকে যাত্রা শুরু করে।
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিপুল জনস্রোতের মুখে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দেন। শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। দুপুরে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান। ওই বৈঠক শেষে বেলা 4টার দিকে সেনাপ্রধান আনুষ্ঠানিকভাবে জানান যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আন্দোলনকারী জনতা গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে জয়োৎসব করে। এ সময় বন্ধ হয়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। ঢাকার আওয়ামী লীগের একাধিক কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই রাতেই জাতির উদ্দেশ্যে একটি ভাষণে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, অনতি বিলম্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে এবং পার্লামেন্ট ভেঙে দেয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করবে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার বাগবিতণ্ডার ঘটনার সরকারি কাজে বাধা, গালিগালাজ ও মব সৃষ্টির অভিযোগ করেছে প্রশাসন। তবে এ নিয়ে ভিন্ন বক্তব্য ওই নেতার। সোমবার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনহীন ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং অ্যান্টিবায়োটিক নিবন্ধনে অনিয়ম ধরা পড়ে। পরে 3টি ফার্মেসিকে জরিমানা করা হয়। অভিযান চলার সময় সেখানে যান উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের। এরপরই শুরু হয় বাগবিতণ্ডা। সব দোকানে রেড করছে আর কি। এখন পাশে থেকে একজনও বলছে যে এতদিন পরে এসে কি পাবেন। কথাটা পড়ার পর এসিল্যান্ড হলো ওনাকে ডেকে বিভিন্ন প্রশ্ন করছিল। এক কথায় দু কথায় ওনাকে জিজ্ঞে প্রশ্ন করার কারণে উনি রেগে গিয়েছে, দু একটা কথা কাটাকাটি হয়েছে। ভুক্তভোগী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি আব্দুল কাদের সরকারি কাজে বাধা দেন, গালিগালাজ করেন, এমনকি মারমুখী আচরণও করেন। এখানেই থেমে থাকেননি তিনি, চেষ্টা করেন মব সৃষ্টিরও। জনগণের জন্য কাজ করি, এগুলা স্বাভাবিকভাবে আমাদের মনোসংযোগ বা আমাদের কর্মস্পৃহায় প্রভাব পড়ে। তো আমরা আসলে চাই একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ যেগুলো আমাদের কার্যক্রমকে ব্যাহত না করে আমাদেরকে আরো সহযোগিতা করে। এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম.এ. তালহা বলেন, অভিযোগের সত্যতা মিললে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। দেখে মনে হচ্ছে এটা কোনো সড়ক নয়, যেন চাষাবাদের জমি। কয়েক মাস আগেও রাস্তাটির এমন বেহাল দশা ছিল না। ইটের সোলিংয়ের সড়কে চলাচল করতেন স্থানীয়রা। তবে নতুন রাস্তা নির্মাণে টেন্ডার হওয়ার পর সড়কটির একাংশের ইট তুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। এরপর 4 মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি নতুন রাস্তার নির্মাণ কাজ। ফলে বৃষ্টিতে পানি জমে সড়কটি কাদায় পরিণত হয়েছে। এতে রিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ও উত্তর জয়পুর ইউনিয়নের সীমান্তবর্তী চৌপল্লী থেকে আলাদাতপুর পর্যন্ত 60 থেকে 70 মিটার সড়কের এ অবস্থা। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। স্থানীয়দের অভিযোগ, নতুন রাস্তা নির্মাণের টেন্ডার হওয়ার পর ইউপি সদস্য মাসুদ রানা ইটগুলো তুলে বিক্রি করে দিয়েছেন। আমাদের রাস্তাটা দ্রুত ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের এটাই দরকার, কারণ আমাদের জনগণের ভোগান দিয়ে কষ্ট হইতেছে। মেম্বারও না পেডারা ইট উঠেছে না, তো পেডারা ইট উঠানোর দরকার নেই। মনে মেম্বার না চেয়ারম্যানে বলছে যে মানে এটা করে দেওয়া হরে দিয়ে মনে কিছু টাকা মানে আর মনে মেম্বারে দেওয়া হয়েছে, করে দেওয়ার কত হয়েছিল এর পরে দিয়ে তারা এখানে ইটগুলো উড়াই দিছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য মাসুদ রানা। তিনি জানান, ঘটনাস্থলটি তার ওয়ার্ডের আওতাভুক্ত নয়। আমার ওয়ার্ডের বাইরে, আমার ইউনিয়নের বাইরে। হ্যাঁ, রাস্তাটা আমার হাত ধরেই অনুমোদন হয়েছে
এটা সঠিক, এটা এলাকাবাসী সবাই সাক্ষী দিবে। ঠিকাদারের গাফিলতির কারণে আসলে আজকে এই দুর্ভোগটা। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সরকারি রাস্তার ইট বিক্রির কোনো এখতিয়ার কারো নেই। আমার কথাটা একটু বলি, সেটা আমি যত জানি আমার সাথে কালকে তারা আমি ফোন দিছি, বলছে এগুলি ঠিকঠাক করে। আজকে আমি গেছিলাম ওখানে, আমাদের অফিস আছে, পরে শুনলাম ইউনো ম্যাডাম নাকি তাকে বলে দিতে আজকের ভিতরে এইটা আবার বিছাই দিতে। আমি যাই, আমি যে খোঁজটা পাইলাম যে সেইগুলি বিছাই দিতে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত সড়কটির কাজ শুরু করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।